গোধূলি লগ্নের লালচে আলো নিভে গিয়ে সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে গাঢ় হল। অঘ্রাণ মাসের আকাশে জল রঙের মতো ধূসর মেঘের ছোপ দেখা গেলেও তাদের মাঝে ফুটে উঠেছে সহস্র নক্ষত্র। কোনোটা সাদা, কোনোটা লাল। কেউ মিটমিট করছে, কেউ আবার স্থির হয়ে নিজ গ্রহাণুসত্তার পরিচয় জানাচ্ছে। ক্ষীরা নদীর তীরে বামুনিয়া গ্রামে যেন ঝুপ করেই অন্ধকার নামে। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই এই নিয়মের ব্যতিক্রম হয় না। আগে কিন্তু এমনটা ছিল না। প্রকৃতির নিয়মেই দিন ফুরিয়ে ক্রমশ রাত হতো। তবে বাদলতান্ত্রিকের আগমনের পরেই পুলিশ টুপি সেই নরপিশাচদের হত্যালীলার পশ্চাদে বাদলতান্ত্রিক প্রেত জননী মহাব্রহ্মের নিকট আহুতি দেওয়ার তৎপরবর্তী কাণ্ডে এই ঝুপ করে অন্ধকার নামার ব্যাপারটা শুরু হয়েছে। গাঁয়ের লোক এই নিয়ে কত কথাই না বলে। গাঁয়ের সীমানা বরাবর দিনের বেলা লোক চলাচল করলেও বিকেল নামতেই সবাই গাঁয়ের ভিতরে প্রবেশ করে। কারণ বামনিয়া গ্রামের বাসিন্দারা ভালোভাবেই জানে তাদের গ্রাম রক্ষার্থে বরাদ্দ সীমানার প্রহরী কারা। বাদলতান্ত্রিক প্রেত জননী মহাব্রহ্মের শরণাপন্ন হতেই সুবিশাল চেহারাযুক্ত শত শত ছায়ামূর্তিগুলো কিভাবে গায়ের চারিদিকে ছুটে গেছিল তা সকলেই নিজ চোখে দর্শন করেছিল। আর যাই হোক, তারা যে মানুষ নয় সেটা বুঝতে কারো অসুবিধা হয়নি। তবুও বামনিয়া গ্রাম যে এবার সুরক্ষিত থাকবে সেই আশাতেই গ্রামবাসীরা বুক বেঁধেছিল। এই নিয়েই গায়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তি বিষ্ণুপ্রসাদের বাড়ির বৈঠকখানায় ঘোর আলোচনা হচ্ছিল। আলোচনায় ছেলে বুড়ো সকলেই যোগ দিয়েছিল, তাই সদস্য সংখ্যা 20 জন ছাড়িয়ে গেছে। রেড়ির তেলের প্রদীপ দুটো ঘরের এক কোণে মিটমিট করে চলছে। বামনিয়া গ্রামে বিদ্যুৎ কোনো কালেই আসেনি। মাঝে রাজ্য সরকার পরিবর্তনের সময় বিদ্যুৎ খুঁটি বসবো করেও আদতে আর বসেনি। তাই সন্ধ্যা নামলেই রেড়ির তেলের আলোই গ্রামবাসীদের একমাত্র ভরসা। বিষ্ণুপ্রসাদের বৈঠকখানাটা মোটেই ছোট নয়। ছাদটা নিচু হলেও অমন ঘরে 40 লোক অনায়াসেই বসতে পারে। তাই প্রদীপের আলোর ছটায় সকলের মুখ ভালোভাবে দেখা যায় না। ঘরের কোণগুলো নির্লিপ্ত অন্ধকারে ঢাকা। বিষ্ণুপ্রসাদ গড়গড়িতে টান দিচ্ছিলেন। 2-4 জন চাকর বাড়ির ভিতর থেকে বারে বারে চপচপে তেল মাখানো মুড়ি আর বেগুনি ভাজা দিয়ে যাচ্ছিল। আসরের কেউ কেউ চায়ের প্রয়োজন বোধ করলে কেটলি ভর্তি চা আর অগুন্তি কাপও এসে যাচ্ছিল। কাজেই আসর যে জমে উঠেছিল তার বলার অপেক্ষা রাখে না। আসরের মাঝখান থেকেই কে একজন বলে উঠল, তা বিষ্ণুপ্রসাদ, বলি কি, গায়ে যা হচ্ছে সে তো ভালো কথা নয় গো। এই তো সেদিনের কথা, কমলার মা সন্ধেবেলায় কি করতে ওই গাঁয়ের পাড়ে তেঁতুলতলার ঘাটে গেছিল। অমনিকে গাছের ওপর থেকে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। সে হাসি শুনে বুকের রক্ত জল হয়ে যায় বাপু। কমলার মা মাথা তুলে দেখে ইয়া লম্বা একটা পা গাছ থেকে পুকুরের জলে ঝুলছে। তা সেই দেখে মেয়ে তো ভিড়মি খেয়েছিল, সারা রাত মুখ গুজে পুকুর পাড়েই পড়েছিল। সকালবেলা কমলা ঘাটে গেলে মাকে দেখতে পায়, চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। তারপরেই ওর মুখ থেকে এই ঘটনা বেরিয়ে আসে। কথাগুলো শুনে বিষ্ণুপ্রসাদ একবার মুখ তুলে চাইলেন, তারপর আবার পূর্বের মতো গড়গড়িতে টান দিতে লাগলেন। আসরের অন্য আরেকজন আগের কথার প্রসঙ্গ টেনে বলে উঠলেন, আরে আমি তো নিজের চোখে দেখেছি। গত মাসের কথা, তেপান্তরের মাঠ পেরিয়ে আগুন পুকুরে মাছ ধরতে গেছিলাম। তা 3টে 200 ওজনের পোনা আর খানাস্টেক মাঝারি মাপের কই, ল্যাটা এসব নিয়ে যখন বাড়ি ফেরার পথ ধরলাম তখন আঁধার ঘনিয়ে এসেছে। সবে তেপান্তরের মাঠটা পেরিয়েছি, অমনি পিছন থেকে কারা যেন বলে উঠল, এই মাছ দে, মাছ খাবো। সে কি নাকি সুর আর খনা গলা, কি বলবো তোমাদের। আমি তো রাম 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 করে পিছনে ঘুরলাম।
ভাবলাম রাম নাম করলে ওসব ভূত দেনো সব পালাবে। ও বাবা, কি দেখলাম জানেন? 4টে স্কন্দ কাটা আমার পিছু নিয়েছে। রাম নামেও ওদের এতটুকু ভয় নেই। মূর্তিগুলোর একটারও গলা নেই, অথচ এক নাগারে বলে চলেছে, মাছ নে, মাছ খাবো। আমি তো বাবা মাছের ঝুড়ি ফেলে দিয়ে দৌড়। তারপরে আর কখনো সন্ধ্যা পর্যন্ত আগুন পুকুরে মাছ ধরিনি। প্রতিবারই দুপুরের মধ্যে বাড়ি চলে এসেছি, তাতে একটা মাছ পাই বা দুটো। বিষ্ণুপ্রসাদের মুখেও এবার কোনো কথা শোনা গেল না। মুড়ির গামলা খালি হয়ে এসেছে। কে একজন হাত তুলে হাঁক দিতেই 2জন চাকর বাড়ির ভিতর থেকে তেল মাখানো 1 গামলা মুড়ি এনে সামনে রাখলেন। সাথে চা আর বেগুনি তো আছেই। সেই গামলা থেকে 1 মুঠো মুড়ি হাতে তুলে নিয়ে আগে সেই বৃদ্ধ বলে উঠল, আমাদের বামনিয়া গ্রামটা ভূত পেতনিতে ভরে গেছে গো। শাকচুন্নি, মামদো, বেম্মদত্তি, মেছো বাদ কিছুই নেই। গাঁয়ের লোক রাত বিরেতে একা তো দূর, একসাথে বেরোতেও ভয় পায়। আর এসব ঘটনা ঘটছে ওই বেটা তোতলা তান্ত্রিক আমাদের গ্রামে আসার পর থেকেই। বলাই বাহুল্য, তোতলা তান্ত্রিক মানে আমাদের সকলের প্রিয় বাদল তান্ত্রিকের কথাই বলা হচ্ছে। বাদল তান্ত্রিকের প্রসঙ্গ উঠতেই আসর যেন আরও জমজমাট হয়ে উঠল। বহু মাস আগে বাদল তান্ত্রিকের এই বামনিয়া গ্রামে আসা, সনাতন চক্রবর্তীর পরিবারের প্রজন্ম থেকে চলে আসা বগলামুখী দেবীর রহস্য উদ্ঘাটন, বাদল তান্ত্রিকের অনুপস্থিতিতে বামুনিয়া গ্রামে পুলিশরূপী গুন্ডাদের আক্রমণ, তাদের নরহত্যা লীলা, বাদল তান্ত্রিকের গ্রামে ফিরে আসা, সনাতন চক্রবর্তী চিতার সামনে প্রেত জননী মহাব্রহ্মর আরাধনা, বামনিয়া গ্রাম রক্ষার্থে প্রেতের আগমন, কিছুই আর বাদ রইল না। তবে ইদানিং গ্রামে যেসব ভুতুড়ে কাণ্ড কারখানা ঘটছে তার জন্য গ্রামবাসীরা বাদল তান্ত্রিককেই দোষী সাব্যস্ত করেছে। হ্যাঁ, এটা ঠিক যে বাদলের সামনে কিছু বলার সাহস হয়নি, কিন্তু তার পিছনে এটা সেটা কথা হয়েই থাকে। এতক্ষণে বিষ্ণুপ্রসাদের কথা শোনা গেল। তিনি মুখ থেকে গড়গড়ির নলটি নামিয়ে রেখে গম্ভীর স্বরে বললেন, তোমরা যা বলছো তা অক্ষরে অক্ষরে সত্য। ভয়ে যে আমিও পাইনি তেমনটা কিন্তু নয়। গত পরশু রাতের কথা। রাতের খাবার খেয়ে আঙিনায় আঁচাতে গেছি, অমনি বাগানের আম গাছ থেকে কে একটা ঝুপ করে অন্ধকারে লাফ মারল। নিশুতি রাত বলে অতটা ঠাহর করতে পারলাম না, তবে যা চেহারা দেখলাম তাতে পিলে আতকে উঠল। দেখলাম একটা লোক বড় বড় পা ফেলে মাঠের দিকে চলে যাচ্ছে। অত লম্বা লোক আর যাই হোক মানুষ হতে পারে না। এসব ব্যাপারগুলো যে ওই তান্ত্রিকের সাথেই জড়িত সেটাও আমরা ভালোভাবেই বুঝতে পারছি। তার সাথে এটাও জানি যে আমাদের গ্রামে যে নরহত্যা লীলা চলেছিল সেটার অন্যতম কারণ কিন্তু বাদল তান্ত্রিক। কারণ ও যদি আমাদের গ্রামে না আসতো তাহলে ওর খোঁজে পুলিশরাও কখনো এই গ্রামে আসতো না। কিন্তু জমিদার সনাতন বাবুর ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ তো কিছু বলতে পারি না। তাছাড়া এটা তো মানতে হবে যে জমিদার বাড়ির ওই বগলামুখী দেবীর অভিশাপ কাটাতে বাদল তান্ত্রিকের ভূমিকা কিন্তু যথেষ্টই রয়েছে। সুতরাং আমরা সাধারণ মানুষ হয়ে আর কি বা বলতে পারি। বিষ্ণুপ্রসাদের কথা শেষ হতে না হতেই বাইরে ঝোড়ো বাতাস বইতে শুরু করল। সেই বুড়ো লোকটি কপালে চিন্তার ভাঁজ ফেলে বলে উঠল, এ বাবা, এই অসময়ে ঝড় বৃষ্টি হবে নাকি? তাহলে তো বাড়ি যাওয়া মুশকিল হবে। কেউ একজন বললে, তা ঝড় বৃষ্টি হলে ক্ষতি কি? বিষ্ণুবাবুর বাড়িতেই মাংসের খিচুড়ি খেয়ে আরামে শোয়া যাবে, কি বলেন? সবাই হৈ হৈ করে উঠল। ওদিকে ঝড়ের দাপট বেড়েই চলেছে। রাঁধুনি আর চাকরদের খিচুড়ি, মাংস, ডিম ভাজা, চাটনি ইত্যাদি রান্নার আয়োজন করে বিষ্ণুপ্রসাদ ঘরে ঢুকতেই তার পিছু পিছু অচেনা আরেকজন ঘরে ঢুকে পড়ল। সাথে সাথেই ঘরের ভিতর যেন দমকা বাতাসের ঝাপটা লাগল। ঘরের উষ্ণতা কয়েক ডিগ্রি কমে গিয়ে সকলের শরীরে একটা শিরশিরানি ভাব জেগে উঠল। আগের সেই বৃদ্ধ লোকটি বললেন, বিষ্ণুপ্রসাদ, দরজা জানলাগুলো বন্ধ করো,
ঠান্ডায় যে কলিজা ফেটে যাচ্ছে। তারপরেই একটু বিষম খেয়ে তিনি বললেন, এ কি, তুমি কে? আর তুমি এলেই বা কোন দিক দিয়ে? প্রশ্নগুলি যুক্তিযুক্ত, কারণ বিষ্ণুপ্রসাদ বাড়ির অন্দরমহলের দরজা দিয়ে ভিতরে ঢুকেছে, আর ওদিক দিয়ে অচেনা কোনো ব্যক্তির বৈঠকখানায় প্রবেশ করা অসম্ভব। যদি সম্ভব হতো তাহলে লোকটিকে আগে থেকেই বাড়ির ভিতর ঢুকে থাকতে হয়। লোকটির চেহারা ভারী অদ্ভুত, পুরো গা চাদরে ঢাকা। ভিতর থেকে কেবল শীর্ণকায় কালচে একটি মুখ দেখা যাচ্ছে। মুখটি দেখেও একবার বিষম খেতে হয়। চোখ দুটো যেন ধিক ধিক করে জ্বলছে। লোকটি সুর করে বিষ্ণুপ্রসাদের পিছু পিছু ক্রমে একটা অন্ধকার কোণ চেপে বসে পড়ল। বিষ্ণুপ্রসাদের বৈঠকখানায় অচেনা লোক যে আসে না এমনটা নয়, তবে এমন রাতে কেউ আড্ডা দিতে বা গল্প শুনতে আসবে সেটা একটু অস্বাভাবিক বৈকি। সবাই লোকটির দিকে চেয়ে আছে, আর সেটা দেখেই বোধহয় তার গলা দিয়ে কথা বেরোলো, আগে আমার নাম শশীভূষণ, শশীভূষণ বাড়ুচ্ছে। বাপরে, গলা তো নয়, যেন সাপের হিস হিস আর ভূতের ফিস ফিস শব্দের মেশানো। শশীভূষণের গলা শুনেই সবাই একটু নড়ে চড়ে বসল। ঘরটা হলদে নিভু নিভু আলোয় ভরা। শশীভূষণের মুখ এখন দেখা যাচ্ছে না, তবে তার চোখ দুটো দৃশ্যমান। এখন সেগুলোকে অনেকটা ভাটার আগুনের ন্যায় বোধ হচ্ছে। চাদর মুড়ি দেওয়া একটা অচেনা লোক, তার অমন হিসহিসে গলা, আর কালচে মুখে লাল জলজলে দুটি চোখ। উপস্থিত সকলেরই কেমন একটা অস্বস্তি ভাবের সাথে ভয়ও করতে থাকে। পরিস্থিতি একটু স্বাভাবিক করতে বিষ্ণুপ্রসাদ বললেন, আচ্ছা শশীভূষণ, তোমার বাড়ি কোথায়? কিছুক্ষণ কোনো কথা নেই, তারপর হঠাৎ ক্ষণক্ষণে গলায় উত্তর শোনা যায়, নরক, নরকে আমার বাড়ি। এমন হাসির শব্দে গোটা ঘরটা যেন একবার কেঁপে উঠল। কেউ কেউ ভাবল লোকটি বোধহয় মশকরা করছে, তবে ঘরে উপস্থিত বৃদ্ধ এবং বিষ্ণুপ্রসাদ ব্যাপারটির গভীরতা আন্দাজ করতে পারেন। তারা বুঝতে পারেন আর যাই হোক, শশীভূষণ স্বাভাবিক মানুষ নয়। হয় তার মাথায় গন্ডগোল আছে, নয়তো অন্য কিছু। বাইরে ঝড়ের দাপট বেড়েই চলেছে। মাঝে মাঝে নীল বিদ্যুতের ঝলকা পুরো আকাশটা আলোকিত করছে। বিষ্ণুপ্রসাদের বাড়ির ভিতর থেকে গরম খিচুড়ির গন্ধ ভেসে আসছে। আর এই সময় ঘটে গেল ঘটনাটা। উপস্থিত ছোকরাদের মধ্যে মধু নামের ছেলেটা বেশ কিছুটা বিচক্ষণ প্রকৃতির। সে এতক্ষণ সব ঘটনা মন দিয়ে শুনছিল। শশীভূষণ ঘরে ঢোকার পর থেকেই তার মনটা কেমন যেন উগায় ছিল। এবার একটা জিনিস তার চোখে পড়ল। প্রদীপের আলোর কাছে একটা মাঝারি মাপের গুবড়ে পোকা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করে সেটা উড়ে গেল। উড়ে গিয়ে সেটা মেঝে থেকে কয়েক হাত দূরে এপাশ ওপাশ করতে থাকে। আর তখনই মধু জলজলে চোখে দেখে গুবড়ে পোকাটা শশীভূষণের দেহের ভিতর দিয়ে অপর প্রান্তে চলে গেল। এ কি করে সম্ভব? মানুষের দেহ তো এমন হয় না। সজীব বস্তু মানব দেহের এ প্রান্ত থেকে ও প্রান্ত কিভাবে যেতে পারে? ব্যাপারটা লক্ষ্য করেই মধুর দেহে কাঁটা দিল। কিন্তু এ কাঁটা ঠিক ভয়ের নয়, কৌতূহল মিশ্রিত রোমাঞ্চের কাঁটা। তাই যখন মিনিট 10 পর কাউকে কিছু না বলে শশীভূষণ সোজা হয়ে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল, তখন মধুও তার পিছু নিল। ঝড় বাদলার রাত, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। একটু আগেই ঝমঝমিয়ে জল পড়লেও এখনো অনেকটা ধরে এসেছে। আকাশে নিকষ কালো মেঘ। গ্রামের রাস্তা ধরে মধু হেঁটে চলেছে। তার সামনে দিয়েই চলেছে শশীভূষণ। মধুর বারবার মনে হচ্ছে শশীভূষণ যেন হাঁটছে না, হাওয়ায় ভাসছে। নয়তো এত দ্রুত তার চলার গতি কেমন করে? চারধারে বনে ঝোপে এখানে সেখানে ব্যাঙের দলের কোলাহল শোনা যাচ্ছে। এমন স্যাঁতস্যাঁতে অন্ধকার রাতে যে কেউ বাড়ি থেকে বেরোতে পারে
তা ভাবলেই অস্বাভাবিক লাগে। অথচ মধু মনে কেমন এক অদ্ভুত অনুভূতি নিয়ে বেরিয়ে পড়েছে। সে বের করেই ছাড়বে শশীভূষণ আসলে কে। কিছুটা হেঁটে কিছুটা দৌড়ে মধু শশীভূষণের পিছু পিছু গ্রামের একেবারে উত্তর প্রান্তে মাঠের ধারে এসে পড়ে। আর এই সময় তার মনটা কু ডেকে ওঠে। হঠাৎ কে যেন তাকে বলে দেয় সে এখানে নিজে থেকে আসেনি, তাকে নিয়ে আসা হয়েছে। মধুর সবকটা ইন্দ্রিয় যেন বলতে থাকে, পালা মধু, এখনই পালা। ওদিকে শশীভূষণ এতক্ষণ হেঁটে চললেও এবার দাঁড়িয়ে পড়েছে। তার মুখটা যেন অস্বাভাবিক লম্বা দেখাচ্ছে, হাত পাগুলো লম্বা হচ্ছে। না, মধুর আর সহ্য হচ্ছে না। সে এক নিঃশ্বাসে উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করে বটে, কিন্তু পারে না। কি যেন তার পা দুটো আঁকড়ে ধরেছে। মধু মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। চোখ বন্ধ হওয়ার আগে সে এটুকুই দেখতে পায়, চার পায়ে ভর দিয়ে হামাগুড়ির ভঙ্গিতে তার পানে এগিয়ে আসছে লম্বা মুখ বিশিষ্ট শশীভূষণ। হরর ব্যাংকের এই অন্ধকার জগতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদলতান্ত্রিক সাগা সিজন 2 এর প্রথম গল্প বাদলতান্ত্রিক ও বামনিয়ার বিপদ। বাদলতান্ত্রিক সাগা সিজন 1 এর প্রতিটি গল্প ক্রমানুযায়ী শুনতে চলে যান আমাদের চ্যানেলে তান্ত্রিক ইউনিভার্স প্লেলিস্টে। বাদলতান্ত্রিক সাগা সিজন 1 এর মোটামুটি একটা ধারণা করে দিই। ব্যাংকে কর্মরত বাদল রায়ের জীবনে হঠাৎই নেমে আসে বিভীষিকা। অশুভ শক্তিধর শয়তানের পূজারী কতগুলো তান্ত্রিকের লালসার শিকার হয় বাদল রায়ের স্ত্রী আরজিকা। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধের উদ্দেশ্যে ব্যাংকার বাদল রায় বেরিয়ে পড়ে তন্ত্র সাধনার পথে। এ গ্রাম সে গ্রাম ঘুরে সে একের পর এক মহাবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। হত্যা করতে থাকে একের পর এক সেই অশুভ তান্ত্রিকদের। খুনের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে পুলিশের চোখে আসামি হয়ে যায় বাদলতান্ত্রিক। বাদলতান্ত্রিকের তন্ত্র সাধনা থেকে শুরু করে পুলিশের হাত থেকে বাঁচার গল্প সিজন 1-এ আপনারা শুনতে পাবেন। পুলিশের দল বাদলতান্ত্রিককে হাতে না পেয়ে তার যাত্রাপথের একটি গ্রাম বামনিয়ার জমিদার পরিবার এবং সেই গ্রামের বহু মানুষজনকে হত্যা করে। তার প্রতিশোধে বাদলতান্ত্রিক প্রেতজননী মহাব্রহ্মের কাছে নিজের দৈব রক্তের বিনিময়ে বামনিয়া গ্রাম রক্ষার্থে প্রার্থনা করে। ওদিকে কলকাতা শহরে উচ্চপদস্থ পুলিশ কর্তারা বিশেষ বাহিনী গঠন করেন সিরিয়াল কিলার বাদলতান্ত্রিককে গ্রেপ্তার করার জন্য। পুলিশের হাত থেকে বাঁচার পথেই বাদলের সাথে পরিচয় হয় মুম্বাইয়ের স্বনামধন্য এক বেসরকারি সেনাবাহিনীর অধিনায়ক এবং মালিকের সঙ্গে। যে সকল অশুভ তান্ত্রিকরা বাদলতান্ত্রিকের চরম ক্ষতি করেছিল তাদের সকলকে হত্যা করার উদ্দেশ্যে বাদল যাত্রা করলেও একজন তান্ত্রিক যার নাম যক্ষ বলি সে বেঁচে যায়। বাকিরা সকলেই বাদলের হাতে খুন হয়। এই ছিল বাদলতান্ত্রিক সাগা সিজন 1-এর সারসংক্ষেপ। সিজন 1-এর প্রতিটি গল্প ক্রমানুযায়ী এবং পুঙ্খানুপুঙ্খ শুনলে তবেই সিজন 2 আপনারা উপভোগ করতে পারবেন। শুনতে থাকুন আজকের গল্প তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদলতান্ত্রিক সাগা সিজন 2 এর প্রথম গল্প বাদলতান্ত্রিক ও বামনিয়ার বিপদ। বামনিয়া গ্রামে পা রাখতেই কালীচরণ তান্ত্রিকের শরীরটা কেঁপে উঠল, যেন সহস্র সূঁচ একসাথে তার শরীরে বিদ্ধ হয়েছে। তিনি দুপা পিছিয়ে গেলেন। সাথে সাথেই যন্ত্রণাটা সেরে গেল। তিনি বুঝলেন বামনিয়া গ্রাম আর 5টা গ্রামের মতো স্বাভাবিক নয়। কালীচরণ তান্ত্রিকের পিছু পিছু আসছিল তার সাগরেদ ননিকা পালিক।
গুরুকে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো গুরুদেব, দাঁড়িয়ে পড়লেন? কালীচরণ তান্ত্রিক কোনো উত্তর না দিয়ে ননী কাপালিকের হাত ধরে টেনে তাকে সামনে কিছুটা ঠেলে দিলেন। তারপর বললেন, তুই কিছু অনুভব করতে পারছিস? ননী কাপালিক খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা চুলকে জবাব দিল, কই না তো, কিছু তো বুঝতে পারছি না। কালীচরণ তান্ত্রিক কিছুটা হতাশ হলেন। বললেন, তুই বেটা নামেই কাপালিক হয়েছিস, অলৌকিককে অনুভব করার ক্ষমতা তোর এখনো হয়নি। শুধু বলি দিয়েই কাপালিক হওয়া যায় না, সামান্য কিছু শক্তি তো থাকতে হয়। ননী কাপালিকের খানিক রাগ হলো। সে বলল, তা আপনি কি অনুভব করতে পারছেন গুরুদেব? কালীচরণ তান্ত্রিক 2 পা এগিয়ে ননী কাপালিকের পাশে এসে দাঁড়ালেন। পুনরায় তার শরীরে সূঁচ ফোটার যন্ত্রণা অনুভূত হতে থাকল। সেই যন্ত্রণার প্রতিটা স্পন্দন অনুভব করতে করতে তিনি বলতে লাগলেন, দেখ ননি, আমরা যে কাজটা করি সেটা অনেকটা ওই বদমাস সাপুরেদের মতো, যারা কোনো গ্রামে বা গৃহস্থ বাড়ির বাগানে বিষধর সাপ ছেড়ে দেয়, আবার নিজেরাই সেই সাপ ধরে বাহবা কুড়োয়, পরিবর্তে টাকা পয়সা নেয়। আমরাও তেমনই সব সাধনায় যে আত্মা তথা অলৌকিক মৃতদেহকে বশ করতে পারি তাকে দিয়েই অমন কাজ করাই। তুই তো এই কয়েক মাসে তা ভালোই বুঝেছিস। কোনো এক গ্রামে গিয়ে বশীভূত আত্মাকে ছেড়ে দিয়ে দুদণ্ড উৎপাত করিয়ে আবার তাকে বন্দি করা, তারপর সেই গ্রামবাসীদের হাত থেকে টাকা কড়ি বস্ত্র আহার গ্রহণ। তন্ত্রবিদ্যাকে এমনভাবে ব্যবহার করতে কজনই বা পারে? তবে হ্যাঁ, এক সব সাধনায় বশবর্তী মরাকে নিয়ে বেশি দিন কাজ করানো যায় না। হপ্তা 2-3-এর মধ্যেই তাকে ছেড়ে প্রেত লোকে পাঠিয়ে দিতে হয়, নয়তো বেশি দিন এক মরাকে বশীভূত করে রাখলে সেই বেটা একদিন সুযোগ পেলেই সবার আগে তোকে মারবে। বেশি দিন ওরাও বশ হয়ে থাকতে চায় না। তাই এই গ্রামের পাশের গ্রাম মানে শুশুনিয়ায় যখন ওই লোকটা মরল, কি যেন নাম ছিল, হ্যাঁ শশীভূষণ, তখনই ভেবেছিলাম বহুদিন মরা নিয়ে খেলা করিনি, এবার ওকে দিয়েই সেটা করব। তারপর তো তুই জানিস কিভাবে শুশুনিয়া শ্মশানে গিয়ে ওই মরা পোড়ানোর আগেই মরাকে সাধনার দ্বারা জাগিয়ে তুললাম, তারপর লোকজনদের ভয় খাইয়ে ওকে ছেড়ে দিলাম। কিন্তু বেটা যে শুশুনিয়া ছেড়ে এই দিকে চলে আসবে সেটা কি করে বুঝবো বল? এখন আবার ওকে ধরতে হবে, কিন্তু সেটাও তো রাত না হলে সম্ভব নয়। ননী কাপালিক বিরক্ত হলো। বলল, আরে গুরুদেব, এই গ্রামে এসে কি বুঝতে পারছেন সেটা বলুন। মরা শশীর কাণ্ড কারখানা আমিও জানি। না, জানিস না, তোর মতো আহাম্মকের পক্ষে তা জানা সম্ভব নয়। 4টে বলি দিয়ে যদি শক্তিমান কাপালিক হওয়া যেত তাহলে সবাই তাই করত। যত সব। শোন, এই গ্রামের ব্যাপারে আমি কানাঘুষো অনেক কিছু শুনেছিলাম। আজ শশীর ভূতের পাল্লায় পড়ে এখানে আসতে হলো বলে মনে পড়ল। এই গ্রামের নাম যতদূর সম্ভব বামনিয়া। এই যে নদীটা পেরিয়ে এলি, এটার নাম ক্ষীরা নদী, জানিস তো নাকি সেটাও জানিস না? এই নদীর এপারে ওপারে এই বামনিয়া গ্রামের মতো অনেক ছোট বড় গ্রাম ছড়িয়ে রয়েছে। মাসখানেক আগে এই গ্রামে সনাতন চক্রবর্তী নামের এক ব্রাহ্মণ জমিদার বাড়িতে দেবী বগলামুখীর কিছু অলৌকিক ঘটনা শোনা গেছিল। তখনই শুনেছিলাম শহর থেকে কোনো এক তান্ত্রিক নাকি গ্রামে এসে চক্রবর্তী পরিবারে বংশ পরম্পরায় চলে আসা দেবী বগলামুখীর রহস্য উদ্ঘাটন করেছিল। তারপর কয়েক মাস বাদে তো সবাই শুনল যে সনাতন চক্রবর্তী এবং তার পরিবারের বহুজনের সাথে গ্রামবাসীদের অনেকজন পুলিশের গুলিতে মারা পড়েছে। পুলিশরা নাকি ওই শহর থেকে আসা তান্ত্রিককে ধরতে এসেছিল। পুলিশদের কাছে খবর ছিল ওই তান্ত্রিক একজন দাগী আসামি। তাকে না পেয়ে পুলিশগুলো চক্রবর্তী পরিবারের উপরেই হামলা করে। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখেছিস? ওই হামলার পরে একটা পুলিশও আর দ্বিতীয়বার গ্রামে কোনো অভিযান চালাতে পারেনি। তার কারণটা আমি এতক্ষণে বুঝতে পেরেছি। ননী কাপালিক এবার প্রচণ্ড বিরক্ত হয়ে বললেন, আরে দূর গুরুদেব, তখন থেকে তো সেটাই জিজ্ঞাসা করছি, কি বুঝছেন যেটা আমি বুঝতে পারছি না?
আমি বুঝতে পারছি বামনিয়া গ্রাম কোনো এক অশুভ শক্তি দ্বারা সুরক্ষিত রয়েছে। এই গ্রামে পা রাখা মাত্রই যে মৃদু যন্ত্রণা আমার সারা শরীর কাঁপিয়ে দিয়েছে, তা থেকে আমি বলতে পারি এই গ্রামের পরতে পরতে বহু অশুভ শক্তির বাস রয়েছে। আর দুর্ভাগ্যবশত শশীভূষণের মৃতদেহ এই গ্রামে ঢুকে চতুর্গুণ শক্তিশালী হয়ে উঠেছে, কারণ এই গ্রামে তন্ত্র সাধনার মাধ্যমে নরকের দ্বার খোলা হয়েছে। এবার শুরু থেকে ব্যাপারগুলো তুই যদি একটু সাজাস তাহলে বুঝতে পারবি কেন পুলিশেরা প্রথমবার হামলার পরে আর কখনো এই গ্রামের ত্রিসীমানায় পা রাখতে পারেনি। খুব সহজেই বোঝা যায় তারা যতবারই এসেছে ততবারই এই অশুভ শক্তির শিকার হয়েছে। এ থেকে এটাও ধারণা করে নেওয়া যায় সেই শহুরে তান্ত্রিক আজও এই গ্রামেই রয়েছে। কিন্তু একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না, একজন তান্ত্রিক কতটা শক্তিশালী হলে সাধনার দ্বারা নরকের দ্বার খুলতে পারে। যুগ যুগান্তর কেটে যায় প্রেত জননী মহাব্রহ্মকে সন্তুষ্ট করতে, তারপর তিনি তার অশুভ শক্তি দ্বারা এইভাবে কোনো কিছুকে রক্ষা করেন। কিন্তু সেটা তো সাময়িক কিছুদিন বা সপ্তাহখানেকের জন্য। নিশ্চয়ই এই তান্ত্রিক প্রেত জননীর সাথে দৈব চুক্তি দ্বারা আবদ্ধ হয়েছে। এই তান্ত্রিক 10 মহাবিদ্যায় দীক্ষিত তা বলার অপেক্ষা রাখে না। তাই এই গ্রামে আমরা ব্যবসা ঠিকভাবে করতে পারবো না। তাই আমাদের এখন একমাত্র লক্ষ্য হলো শশীভূষণের মরাকে পুনরায় বশীভূত করে অন্য কোনো গ্রামে সরে পড়া। কিন্তু সেই কাজটাও অতটা সহজ হবে না, কারণ নরকের দ্বার হতে নির্গত অশুভ শক্তির সান্নিধ্যে এসে শশীভূষণের মরা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আর আমরা যত দেরি করব ততই সে আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই এখনই আমাকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পা চালা, বেশি দেরি করিস না। কথা শেষ করে কালীচরণ তান্ত্রিক একটা গা ঝাড়া দিয়ে শরীরের সমস্ত যন্ত্রণা মুছে ফেলে ননিকা পালিকের সঙ্গে বামনিয়া গ্রামের ভিতরে এগিয়ে চলল। প্রতিদিনের মতো আজকের সকালটাও বামনিয়া গ্রামের জন্য ভালো হলো না। জগাবুড়ো গোয়ালঘর থেকে গরু দুটোকে বার করে দড়ি বেঁধেছে। এমন সময় চোখে পড়ল খামারের বেড়ার পিছনে মাঠের আলপথের ধারে সদ্য উদিত সূর্যলোকে কি একটা লাল মতো চকচক করছে। গরু দুটোকে বেঁধে রেখে ডাবা থেকে খানিকটা খড় তুলে সেগুলোকে গরুর মুখের সামনে দিয়ে জগাবুড়ো খামারের বেড়া খুলতে উদ্যত হলো। বেড়ার দরজা খুলে আগের রাতে হওয়া প্রবল বৃষ্টি স্নাত কর্দমাক্ত আলপথ ধরে দুপা যেতেই জগাবুড়োর শিরদাঁড়া বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাঁটু দুটো কাঁপতে শুরু করেছে। গলার ভিতর থেকে চিৎকার বেরিয়ে আসতে চাইলেও প্রবল ভয়ে তা মুখ ফুটে উচ্চারিত হতে পারছে না। জগাবুড়োর চোখের সামনে লাল মতো যে জিনিসটা চকচক করছে সেটা একখানা দকদকে টাটকা মাংসপিণ্ড। তার অদূরেই পড়ে রয়েছে একটা কাটা মুন্ডু। মুন্ডুহীন ধরটা আলপথের ধারে কাদায় লুটিয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ভীষণ আক্রোশে ধর থেকে মুন্ডুটা মুচড়ে ছিঁড়ে নিয়েছে, তারপর যথা আনন্দে টাটকা রক্ত পান করেছে। কারণ দেহটা তরল শূন্য হয়ে শুকিয়ে গেছে। কাঁপা কাঁপা পায়ে জগাবুড়ো কাঁদা পেরিয়ে কাটা মুন্ডু মুখের দিকে নজর করতেই চিনতে পারল। তার ভয়টা এক ধাক্কায় আরো বেড়ে গেল। মৃতদেহটা আর কারো না, স্বয়ং মধুর। কাল রাতে অদম্য কৌতূহল বসে অলৌকিক শশীভূষণের সাথে বেরিয়ে মধু আর বাড়ি ফেরেনি। ঘটনাটা ছড়াতে বেশিক্ষণ লাগল না। বামনিয়া গ্রামে অলৌকিকের আনাগোনা অনেক দিন ধরেই চলছে। আজ সেই অলৌকিক এক নিরীহ গ্রামবাসীর প্রাণ নিয়েছে। তাই বাকি গ্রামবাসীরা মোটেই ছেড়ে কথা বলবে না। বিষ্ণুপ্রসাদের বাড়ির সামনেই প্রথম সমাগমটা হলো। আগের দিন রাতে
যে বুড়ো লোকটা খুব গল্প শোনাচ্ছিল সেই প্রথম কথা বলল। দেখো, আমি বলি কি, যবে থেকে ওই তোতলা তান্ত্রিক আমাদের গ্রামে এসেছে তবে থেকেই কোনো না কোনো অঘটন লেগে আছে। ওর মতো অপয়া আর দুটো নেই। যে জমিদার বাড়িতে ও উঠেছিল তাদের সব মরেছে। তা সে পুলিশের কারণেই হোক বা যে কারণেই হোক, মরেছে তো ওর জন্যই। তারপর থেকে তোমরা তো জানোই গ্রামে কি সব হচ্ছে। ওইসবের জন্যই আজ আমাদের তরতাজা ছেলেটা বেঘরে প্রাণ দিল। তাই আজ 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 আমাদের উচিত ওই তোতলা তান্ত্রিককে গ্রাম থেকে বের করে দেওয়া। আমার বিশ্বাস, আমরা যদি একসাথে ওর বাড়ি ঘেরাও করি ও জব্দ হবেই। মধুর মা বাবাকেও আমরা সাথে নিয়ে যাই। তোতলা তান্ত্রিক দেখুক ও আমাদের কি ক্ষতিটাই না করেছে। বৃদ্ধ লোকটির কথায় গ্রামের জোয়ান বুড়ো সকলেই লাঠি সোটা হাতে নিয়ে হইচই করে জমিদার সনাতন চক্রবর্তীর বাড়ির দিকে ধেয়ে চলল। সনাতন চক্রবর্তী মারা যাওয়ার আগে নিজের কথা রেখেছিলেন। চক্রবর্তী জমিদার বাড়ির পূব প্রান্তে পতিত জমিতে বাদলতান্ত্রিকের জন্য একটা দোতলা ঘর, বসত বাড়ি, একটা উঠোন, একটা গোয়াল ঘর বানিয়ে দিয়ে গিয়েছিলেন। সেই সময় বাদল অবশ্য বামনিয়া গ্রামে ছিল না। বাদলতান্ত্রিক তখন 10 মহাবিদ্যায় দীক্ষিত হওয়ার পথে যাত্রা করেছিল। পরবর্তী সময় সনাতন চক্রবর্তী মারা যাওয়ার পর বাদল ওই বসত বাড়িতে থাকতে শুরু করে। প্রতিদিন প্রতিক্ষণ জমিদার বাড়িতে নারকীয় হত্যাকাণ্ড, আরজিকার পরিণতি ইত্যাদি সব বিষয়ের জন্য নিজেকে দায়ী করতে থাকে। আজও তেমন পরিস্থিতিতেই বাদলতান্ত্রিককে নিজের বাড়ির উঠোনে মন মরা হয়ে বসে থাকতে দেখা যাবে এই ভেবে গ্রামবাসীরা দল বেঁধে আসছিল। তবে আজ সকালটা ভগবান বোধহয় অন্য কিছুর জন্যই লিখে রেখেছেন। বাদলের বসত বাড়ির একদম কাছে এসেও ব্যাপারটা কেউই তেমন লক্ষ্য করেনি। যখন ঘটনাটা দেখা গেল তখন দল বেঁধে আসা গ্রামবাসীরা কেউ মুখ থেকে একটাও কথা সরাতে পারল না। বসত বাড়ির উঠোনে যজ্ঞের আগুন জ্বলছে। আগুনের পিছনে বসে রয়েছেন বাদলতান্ত্রিক। এতটা দেখে অতি সাধারণ বলেই মনে হয়, কিন্তু বাদল যা করছে তা মোটেই সাধারণ নয়। বাদলের ডান হাত কাটা, কাঁধের ডান দিক থেকে অঝোর ধারায় রক্ত পড়ছে। পাশেই পড়ে রয়েছে রক্তাক্ত খানাটি। বাদলের কাটা হাতটি যজ্ঞের আগুনে জ্বলতে শুরু করেছে। দেখতে দেখতে মাংস পুড়ে হাড় বেরিয়ে আসছে। বাদল অনবরত বাঁ হাতে করে সিঁদুরের গুঁড়োর মতো কিছু একটা আগুনে ছুঁড়ে দিচ্ছে। তার হাতের হাড় ক্রমশ বদলে যাচ্ছে এক ধারালো তরোয়ালে। এই অসময় কোথা থেকে আকাশ কালো করে ঝড় বইতে শুরু করেছে। বিদ্যুতের হলকাও দেখা যাচ্ছে। গ্রামবাসীরা ভয়ার্থ চোখে দেখে বাদলের কাটা হাত মন্ত্রপুত আগুনে পুড়ে অলৌকিক শক্তিধারী তরোয়ালে রূপান্তরিত হওয়া মাত্রই বাদলের কাঁধ থেকে নতুন করে হাড় ও মাংস গজিয়ে পুনরায় একটা নবহস্ত পরিণত হলো। এই যেন অনেকটা সেই দধিচি মুনির হাড় থেকে ইন্দ্রদেবের বজ্র বানানোর পদ্ধতির মতো। গ্রামবাসীরা এই সমগ্র দৃশ্য পরিলক্ষিত করে এক পা করে পিছিয়ে গেল। বলাই বাহুল্য, যে উদ্দেশ্যে তারা বাদলের বাড়িতে হানা দিয়েছিল তা সফল করার এতটুকু সাহস তাদের মধ্যে ছিল না। দিন 6 পরের কথা। বামনিয়া গ্রামে সন্ধ্যা হলেই আর কেউ বাইরে বেরোয় না। শঙ্কর দাসের বাড়িতেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। নিজের জমিতে চাষাবাদ করে সে জীবনযাপন করে। তার স্ত্রী গৌরী এখন গর্ভবতী, তাই গেরস্থের অনেক কাজেই শঙ্করকে এখন হাত লাগাতে হয়। স্বামী স্ত্রীতে সুখে দুঃখে নিশ্চিন্তে সংসার চলে যায়। আজ সন্ধে শঙ্কর বাড়ি ঢুকে ছাঁচতলায় হাত মুখ আচাচ্ছে। এমন সময় ঘরের ভিতর থেকে দুম করে বাসনপত্র পড়ার শব্দ শোনা গেল। শঙ্কর তড়িঘড়ি জলের ঘটি ফেলে শব্দের উৎস লক্ষ্য করে ছুট দিল। রান্নাঘরের দিকে ছুটে গিয়ে যে দৃশ্য সে দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। শঙ্করের স্ত্রী গৌরী মারাত্মক যন্ত্রণায় ছটফট করছে। তার গলা টিপে ধরেছে কোনো এক অদৃশ্য হাত।
গৌরীর পা মাটি থেকে উপরে উঠে যাচ্ছে। দম বন্ধ হওয়ার কষ্টে গৌরী চিৎকারও করতে পারছে না। শঙ্কর নিজের স্ত্রীকে বাঁচাতে রান্নাঘরে ঢুকতেই কোনো এক প্রবল শক্তির তাড়নায় এক ঝটকায় ঘরের বাইরে নিক্ষিপ্ত হয় সে বুঝতে পারে এই অশুভ শক্তির হাত থেকে তার স্ত্রীকে বাঁচানো তার পক্ষে সম্ভব নয়। সে হাউমাউ করে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা হৈ হৈ করে ছুটে আসে। ওদিকে গৌরী কোনো রকমে হাতের কবল থেকে মুক্তি পেয়ে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসতেই উঠোনের শুরুতেই সেই অশুভ হাত গৌরীর চুলের মুঠি চেপে ধরে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। শঙ্কর হাঁটু গেড়ে বসে হাত জোর করে কাঁদতে কাঁদতে নিজের গর্ভবতী স্ত্রীর প্রাণ রক্ষার আর্জি করতে থাকে। এমন সময় ভিড় থেকে শোনা যায় এক হুঙ্কার, শশীভূষণ! ভিড় ঠেলে বেরিয়ে আসে কালীচরণ তান্ত্রিক, তার পিছু পিছু ননিকা পালিক। কালীচরণ তান্ত্রিক নিজের ঝোলা থেকে এক মুঠো হলুদের গুঁড়ো হাতে নিয়ে অদৃশ্য শশীভূষণের দিকে ছুঁড়ে মারেন। কালীচরণ তান্ত্রিক ভেবেছিলেন এই মন্ত্রপ্রুত হলুদের গুঁড়োতে শশীভূষণের প্রেতাত্মা প্রতিবারের মতোই কাবু হয়ে যাবে। কিন্তু অবাক করার বিষয়, শশীভূষণের প্রেতাত্মার এতটুকু নড়চড় হয়নি। কালীচরণ তান্ত্রিক ও ননিকা পালিক দুজনে একসাথে গৌরীকে বাঁচাতে গেলে তাদের পরিণতিও শঙ্করের মতোই হয়। দমকা এক শক্তির হলকায় কালীচরণ এবং ননি দুজনেই দুদিকে ছিটকে পড়ে। ননি বুঝতে না পারলেও কালীচরণ তান্ত্রিক বুঝে যান শশীভূষণের প্রেতাত্মা কি চাইছে। শশীভূষণের প্রেতাত্মা গৌরীর গর্ভে থাকা শিশুর মধ্যে অন্তর্হিত হতে চাইছে এবং অবশ্যই সেটা পুনর্জন্মের আশায়। কারণ গ্রামের একমাত্র গর্ভবতী মহিলা এই মুহূর্তে গৌরী একাই। কালীচরণ তান্ত্রিক এও বুঝতে পারেন যেহেতু বামনিয়া গ্রামে কোনো এক সময় নরকের দ্বার খোলা হয়েছে, সেই দ্বার থেকে যে অশুভ শক্তির নির্গমন হয়েছে সেই শক্তির বিপরীতে শশীভূষণের প্রেতাত্মাকে এই মুহূর্তে বশে আনা তার পক্ষে সম্ভব নয়। কারণ শশীভূষণের প্রেতাত্মা ক্রমাগত সেই নরকের শক্তি শোষণ করে ক্ষমতাশালী হয়ে উঠেছে। এমনই কয়েক মুহূর্ত কাটার পর কালীচরণ তান্ত্রিক, ননিকা পালিক সহ গ্রামবাসীরা প্রত্যেকে হাল ছেড়ে দিয়েছে। গৌরীও প্রাণের আশা ত্যাগ করে নেতিয়ে পড়েছে। তখন শঙ্কর আকাশের পানে দুহাত তুলে ক্রন্দনরত অবস্থায় শেষবারের মতো নিজের স্ত্রীর প্রাণ ভিক্ষা চায়। হঠাৎ করেই শোনা যায় এক অতি পরিচিত সুর। আকাশ বাতাস কাঁপিয়ে চারিদিকে ঝড় বইতে শুরু করেছে। গ্রামবাসীরা একে অপরের মুখের পানে চাওয়াচাই করতে থাকে। কালীচরণ তান্ত্রিকের মুখ থেকে বেরিয়ে আসে কয়েকটি শব্দ। প্রবল শক্তিধর কোনো এক মহামানব আসছে। তার শক্তির আদি অন্ত ধারণা করা যায় না। আমি আমার 50 বছরের তন্ত্র জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, মনুষ্য এবং ঈশ্বরের এক অপার শক্তিশালী মিশ্রণ এই মহামানব। ওই যে তিনি আসছেন। গ্রামবাসীরা প্রত্যেকেই কালীচরণ তান্ত্রিকের অঙ্গুলি নির্দেশে দেখতে পায় গৈরিক বস্ত্রধারী সুরামদেহ বিশিষ্ট এক তান্ত্রিক অতি ধীর পায়ে শঙ্করদের বাড়ির দিকে এগিয়ে আসছে। এই তান্ত্রিককে সবাই চেনে। গ্রামবাসীরা বেশিরভাগই এনাকে তোতলা তান্ত্রিক বলে ডাকে। তারা বুঝতে পারে এমন দুর্দশা থেকে এই তান্ত্রিক তাদের উদ্ধার করতে পারবে। বাদল তান্ত্রিক গ্রামবাসীদের কাছে আসতেই তারা প্রত্যেকেই বাদল তান্ত্রিকের কাঁধে হাত রাখতে শুরু করে। সে হাতের ভিড় ঠেলে বাদল সম্রাটের ন্যায় এগিয়ে যেতে থাকে। গৌরীর কাছাকাছি আসতেই শশীভূষণের প্রেতাত্মা গৌরীকে ছেড়ে বাদলের গলা হাত বাড়ায়। বলাই বাহুল্য, এর আগে ওই অশুভ শক্তি বাদল তান্ত্রিককে বাকিদের মতো ছুঁড়ে ফেলার চেষ্টায় ব্যর্থ হয়েছে। গ্রামবাসীদের চোখের সামনে শশীভূষণ অদৃশ্য থাকলেও বাদলের গলার পানে হাত বাড়াতেই বাদলতান্ত্রিক সেই হাত বাঁ হাতে ধরে অদৃশ্য শক্তির গলা টিপে ধরে। সে মুখ দিয়ে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়তেই শশীভূষণের প্রেতাত্মা সকলের চোখের সামনে দৃশ্যমান হয়। অবাক চোখে সবাই দেখে
বাদলতান্ত্রিক গলা টিপে ধরে আছে এক মাংসবিহীন কঙ্কালের। আর এক মুহূর্ত মন্ত্র আওড়াতেই সেই কঙ্কাল নিজে থেকে আগুনে পুড়তে থাকে। দেখতে দেখতে সেই কঙ্কালের অবশেষটুকুও ছাইতে পরিণত হয়। বাদলতান্ত্রিক গৌরীর মাথায় হাত রাখেন। গৌরী নিমেষেই উঠে বসে। সে পুনরায় আগের মতোই সম্পূর্ণ স্বাভাবিক শরীরে ফিরে এসেছে এবং সে বুঝতেই পারছে না তার সাথে কি হয়েছে। বাদলতান্ত্রিক কিছু বলার আগেই কালীচরণ তান্ত্রিকের কথা শোনা যায়। আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনুন। বিপদের মেঘ এখন কেটে গেছে। আপনাদের সাথে যা যা ঘটেছে পুরোটাই আমার দোষে। তন্ত্রকে আমি ব্যবসায় রূপান্তরিত করেছিলাম, তার ফল যে আপনাদের দিতে হবে তা আমি বুঝতে পারিনি। আজ এই মহামানবের সান্নিধ্যে এসে আমার চোখ খুলে গেছে। আজকের পর থেকে আমি আর তন্ত্র নিয়ে ছেলেখেলা করব না। এই মহামানবকে সাক্ষী রেখে এই কথা আমি দিচ্ছি। আমি জানি এই গ্রামে আপনি নরকের দ্বার খুলেছেন। সেখান থেকে নির্গত প্রেতরা এই গ্রামকে রক্ষা করে চলেছে। সম্ভবত তাদেরকে আপনি একটি নির্দিষ্ট সময়ান্তর আপনার কোনো দৈব শক্তি দান করেন, আর তার লোভেই তারা এমনটা করে চলেছে। আমি যদি খুব ভুল না করি, সেই দৈব শক্তি কি? আপনার দৈব রক্ত? তাই হবে হয়তো। আপনার রক্তের বিনিময়েই ওই প্রেতরা এই গ্রামকে রক্ষা করছে। তবে জেনে রাখবেন, প্রেত কখনো আপন হয় না। ওরা কিন্তু সুযোগ পেলেই সবার আগে আপনার প্রাণ নেবে। তাই আমি আপনাকে পরামর্শ দেব, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রেতগুলোকে নির্বাসিত করে নরকের দ্বার বন্ধ করে দিন। এতে সকলেরই মঙ্গল হবে। কালীচরণ তান্ত্রিকের কথায় বাদলের মুখে বাঁকা হাসি দেখা যায়। গ্রামবাসীরা ভালোভাবেই বুঝতে পারে এই তোতলা তান্ত্রিক গ্রাম রক্ষার্থে যে সকল প্রেতের আগমন করিয়েছে তারা কেউই প্রাণহানি করবে না। মধুর মৃত্যুর জন্য শশীভূষণের প্রেতাত্মাই দায়ী। এতে তোতলা তান্ত্রিকের কোনো হাত নেই, বরং আজ তোতলা তান্ত্রিক ছিল বলেই শঙ্করের পরিবার রক্ষা পেল। কালীচরণ তান্ত্রিক ও ননী কাপালিকের সাথে গ্রামবাসীরা প্রত্যেকেই বাদল তান্ত্রিককে প্রণাম জানিয়ে ফেরার পথ ধরে। বাদল তান্ত্রিকও নিজের বসতবাড়ির পথে পা বাড়ায়। সেদিন রাতে বাদলের সাথে এমন কিছু ঘটে যায় যার জন্য তার পরিকল্পনা কিছুটা ব্যর্থ হয়। বাদল নিদ্রারত অবস্থায় অচেনা এক নারী কণ্ঠ শুনতে পায়। এই কণ্ঠ সে আগেও একবার শুনেছে, কিন্তু কণ্ঠটি শঙ্খিনীর কণ্ঠ নয়। এটি অপেক্ষাকৃত ভারী মহিলা কণ্ঠ। সেই মহিলা কণ্ঠ বাদলের স্বপ্নে বলছে, হে মহামানব, তোমার বন্ধুবর তিলকনাথ তান্ত্রিক চরম বিপদগ্রস্ত, অথবা তোমার বন্ধুবরের জন্য আমরা চরম বিপদগ্রস্ত। কিছুই আমি বুঝতে পারছি না। তোমার প্রবল শক্তির আভাস পেয়ে তোমাকে স্বপ্নাদেশে বার্তা পাঠাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব এই বার্তার উৎস লক্ষ্য করে যাত্রা শুরু করবে, তবেই আমরা রক্ষা পাব, এই আশাই করি। কণ্ঠস্বর মিলিয়ে যেতেই বাদলের ঘুম ভেঙে যায়। সে ধরফর করে উঠে বসে ভাবতে থাকে কি করবে। তার সামনে এখন দুটো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এক, তার বন্ধুবর তিলকনাথ তান্ত্রিককে বিপদের হাত থেকে রক্ষা করা, এবং অপরটি আরজিকার খুনি যে এখনও বেঁচে রয়েছে তাকে চরম শাস্তি দেওয়া। সে বুঝতে পারে না এই দুটোর মধ্যে কোনটাকে প্রাধান্য দেওয়া উচিত। হাজারো চিন্তার মাঝে যক্ষবলি বধ বাদলের পরবর্তী লক্ষ্য স্থির হয়।